সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। হামিদ এগ্রো পার্ক এবং আধুনিক কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ব্রি ধান 103। এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধানের জাত। এটি মূলত আমন মৌসুমের জন্য একটি জনপ্রিয় জাত, যা 2022 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক চাষাবাদের জন্য অনুমোদন লাভ করে। বৃধান 103, এটি আপনার গড় জীবনকাল 130 দিন থেকে 128 থেকে 130 দিনের মধ্যেই। ধান ও চালের বৈশিষ্ট্য: এই ধানের আপনার দানা লম্বা চিকন হয়, চাল রপ্তানিযোগ্য হয়, আর পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা প্রায় 125 সেন্টিমিটার। রোগবালাই ও পোকামাকড়: এই ধানের জাতের রোগবালাই পোকামাকড় আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম, ফলে উৎপাদন খরচও কিছুটা কম হয়। আবার আপনারা মনে করেন যে এখানে যে গরুর খড় হিসেবে এটি খুব ভালো, এই ধান হেলে পড়ে না, আর প্রায় 18 থেকে 20 মণ এই ধান হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন আমাদের কৃষি অফিসার ঢাকা থেকে এসেছে, তার মুখ থেকেই শুনি। শস্য কর্তন করছি। এটা হলো ব্রিদার 103, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সর্বশেষ জাতের মধ্যে একটি। এটি আমন ধানের চাষ উপযোগী। এটি স্বল্প জীবনকাল, অর্থাৎ 120 থেকে 30 দিনের মধ্যে আসে। এটার ফলন আমাদের বর্তমানে যতগুলো আমন ধান আছে তার চেয়ে গড় ফলন 6.2 থেকে 7 মেট্রিক টন পর্যন্ত হেক্টরে এটা হয়। আর এটা আমাদের রোগ বালায় অনেক কম হয়। আপনারা দেখেছেন এটা অনেক উচ্চতা সম্পন্ন খড় হয়, যেটা আমাদের কৃষকদের ধানের পাশাপাশি খড়েরও একটা গ্রহণযোগ্যতা আছে সেই হিসাবে। এবং এই প্রবল বৃষ্টিপাতে বা যে ঝড়ো হাওয়া হয়েছে, এখানে কিন্তু আমাদের অন্যান্য জাতগুলো হেলে পড়লেও তুলনামূলকভাবে বৃদান 103 হেলে পড়ে না। এই কতগুলো বৈশিষ্ট্যের কারণে আমাদের বাংলাদেশে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই জাতটাকে সারা দেশে সম্প্রসারণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। তারই অংশ হিসাবে এই জেলায় আমাদের আবাদ সম্প্রসারণ হচ্ছে। আমরা আশা করি এখান থেকে বীজ রেখে আগামীতে আমাদের কৃষকদের মধ্যে এই উচ্চ ফলনশীল বৃদান 103 জাতের এই আমনের জাতটি সম্প্রসারণ করা কৃষকদের মাঝে সহজ হবে এবং আমাদের ফলন অনেকটা বেড়ে যাবে। আজকে আমরা 103 ধান কর্তন করলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত এডি ফিল্ড সার্ভিস স্যার। আমাদের মাঝে আছেন জয়পুরহাট জেলার সুযোগ্য উপপরিচালক স্যার, অতিরিক্ত উপপরিচালক স্যার মহোদয়রা আছেন। আবার সদর উপজেলা কৃষি অফিসার আছেন, আপনারা চিনেন সবাই। আমাদের এডিশনাল স্যার আছেন, আর আমার চিনেন, আমি আসাদ রহমান। তো আপনাদের কাছে আমরা এরকম বৈঠক তো করছি, একাধিক করছি। আমাদের শর্ট মেসেজ যেটা, যে আমরা কিন্তু আলু রোপণ মোটামুটি 1 মাস পিছাইছি। আপনারা আলুতে বেশি সার ব্যবহার করেন, উদ্দেশ্য একটাই যে 55-52 দিনে কর্তন করে বিক্রি করবেন। আমার মনে হয় এবারে এই সুযোগটা নাই। তাই আমাদের দিক থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এবার রাসায়নিক সার পরিমিত ব্যবহার করবেন, জৈব সারটা একটু বেশি ব্যবহার করবেন। আর অনেকে আমার কাছে কথা দিচ্ছেন দলচুন ব্যবহার করবেন। যখন ব্যবহার করবেন আমাকে ডাকবেন, আমি থাকবো সব সময়। আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে আমরা 1 মাস যেহেতু পিছাইছি আলু রোপণ, তার মানে বড় রোপণ আমরা 1 মাস পিছালাম। বড় রোপণ যদি 1 মাস পিছাই, তাহলে বড় কর্তনটাও 1 মাস পিছালাম। সুতরাং এবছর কিন্তু গরুর জাত নির্বাচনে আমাদেরকে একটা সতর্ক থাকতে হবে, না হলে আমরা ঝড় বৃষ্টির কবলে পড়ব। আমরা যদি চিকন ভ্যারাইটিগুলো রোপণ করি, আপনার কাটারি বলেন, জিরা বলেন, তাহলে কিন্তু কাঁদতে হবে। তাহলে আমাদের সেই ভ্যারাইটিগুলো রোপণ করতে হবে। এরকম ভ্যারাইটি আমাদের আছে, আপনার 89 আছে, 92 আছে, 102 আছে, 108 আছে, 114 আছে। এই জাতগুলো একটু যেখানে সেখানে পাবেন না। এগুলো পাওয়ার ব্যাপারে যদি আপনারা আমার সহযোগিতা চান, তাহলে যে সমস্ত উৎস আছে তাদের সঙ্গে আপনাদেরকে আমি লিঙ্কেজ করে দিব। আর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করি। ধন্যবাদ। যেহেতু আমাদের সময় কম, তাহলে আমাদের জাতগুলো সেভাবে নির্বাচন করতে হবে। যে জাতের ডিউরেশন বেশি, ফলন বেশি, ঠিক আছে? ডিউরেশন কম হলে ফলন কম,
কিন্তু একবার মিস হওয়ার সেই কমপ্লেন হয়তো ভালো, তাই না? লং ডিরেকশন নিলাম, ঝড় বৃষ্টি এসে ডুবে গেলে তলাই গেল, তাহলে তার চেয়ে আমরা এটা ওনাদের বলবো। আমি একটা বিষয়, আজকে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম, আপনার কেউ ছিলেন মিটিংয়ে? এখানে কেউ ছিলেন? একজনও ছিলেন না? থাকলে ভালো হইতো, কথাটা আর বলতে হবে। কথাটা তো দুইটা বিষয় আমরা আসছি। একটা হলো আমাদের কিন্তু ধরেছে পাথর হওয়ার শুনছেন, দেখছেন কেউ? জি। অপারেশন পরবর্তী পাথরটা দেখছেন কেউ? কাজ দেখছেন? কে দেখছেন? কিভাবে দেখছেন? আমি দেখছি। কেমনে? আমার চাচুর হয়েছিল। পাথরটা কি নরম আর শক্ত? শক্ত শক্ত। পাথর পাথরই। হ্যাঁ পাথর এখন শক্ত। এই যে ফসফেট সার, ডিএপি সার এবং এমপি সার, এই সারগুলো খনিজ পদার্থ হিসেবে পাওয়া যায়। পুরো পাহাড় পুরোটাই হলো এমন কাইটে এটাকে ক্রাশ করে বানানো, যেখানে এই ফসফেটের পুরো পাহাড়ে ফসফেট, গাছ কাইটা বুলডোজার দিয়ে মেশিন দিয়ে কাইটা ক্রাশ করে বস্তা করে বানায়, বুঝতে পারলেন? তাহলে এগুলাতে পাথর দেখতে তো পাথরের মতো। এইগুলা জমিতে অপ্রয়োজনীয় ব্যবহার করলে ইন কোর্স অফ টাইম 10 বছর 20 বছর পরে জমি পাথর। অলরেডি যশোরে সেদিন আমি কয়েকজন কৃষক আমার কাছে আসলো, চুয়াডাঙ্গায় জমিতে এখন আর হাল দিতে পারতেছে না তারা। এখনো আমাদের এলাকার জমিরও এমন এমন জমি মাঠে এই পাথর কে দিছে? মেশিন সারা হারে বোঝাই যাবে। এই পাথরটা কে দিছে? কৃষকই গুরু। আপনারা দিয়েছেন। আমরা বলছি টিএসপি সার পরীক্ষা করে বলছি 20 কেজি দিলে চলবে এক বিঘাতে। আপনি 90 কেজি দিয়ে ফেলাইছেন, 80 কেজি দিয়ে ফেলাইছেন। এই পাথরটা কিন্তু আপনি দিচ্ছেন, এবং এটা কোনোটাই আপনার যে 20 কেজি বলছেন, 20 কেজির মধ্যে হয়তো 10 কেজি বা 12 কেজি কাজে লাগবে। প্রতি বছর 30 কেজি করে পাথর যায়। এখানে আপনি যেন প্রতি বছর বিঘা 60-70 কেজি করে পাথর দিতেছেন, এই পাথরগুলো কোথায় যাচ্ছে? ওখানে তো আছে, ওদের কোথায়ও যাবে না, উড়েও যাবে। এই কোর্স অফ টাইম আপনার জমিতে আর হাল দিলে